শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় কাজ শক্তি ও ক্ষমতা এই অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো আজকের পূর্বে আমি এই অধ্যায়ের আরো 6টা লেকচার দিয়েছি। আজকেরটা সহ হবে 7টা লেকচার। তোমরা যদি কেউ এই লেকচারগুলো সিরিয়ালি দেখতে চাও, তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইজি ফিজিক্স বাই ফাহিম স্যার, তোমরা সেই চ্যানেলের নাম লিখে সার্চ দিবা এবং সেখানে গিয়ে তোমরা ভিডিওগুলো সিরিয়ালি দেখবা এবং অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো শিক্ষার্থীরা দেখো, আজকের আমি 2টা সৃজনশীল লিখেছি এখানে। তো প্রথম সৃজনশীলটা কি? গতিশক্তি এক প্রকার যান্ত্রিক শক্তি। রহিমের ভর 30 কেজি, করিমের ভর 20 কেজি। একটি দৌড় প্রতিযোগিতায় রহিম 5 মিটার পার সেকেন্ড এবং করিম 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়। এ বেগ অর্জন করতে কৃত কাজেই তাদের গতিশক্তি। তো দৌড়ের সময় কার গতিশক্তি কম ছিল? দ্বিতীয় প্রশ্ন, যদি রহিম ও করিমের ভরবেগ সমান হতো তাহলে কার গতিশক্তি অপেক্ষাকৃত বেশি হতো? বিশ্লেষণ করো। তো আমরা প্রথম অঙ্কটায় আগে যাই। দেখো, প্রথম কি? রহিম। আমরা ধরলাম রহিমের ভর m1 সমান 30 কেজি। তারপরে রহিমের বেগ v1 কত? 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। তারপরে রহিমের গতিশক্তি, রহিমের গতিশক্তি আমরা ই কে অন দিয়ে প্রকাশ করলাম ইকুয়াল হোয়াট, অর্থাৎ এটা আমরা বের করব। তারপরে করিমের ভর m2 সমান 20 কেজি। করিমের বেগ v2 সমান 6 মিটার পার সেকেন্ড। করিমের গতিশক্তি ek2 সমান হোয়াট। তো আমরা এই 2টা গতিশক্তি বের করলেই আমরা বুঝতে পারবো কার গতিশক্তি কম ছিল। তো দেখো, প্রথমে কি? রহিমের গতিশক্তি ek1 ইকুয়াল হাফ m1 v1 স্কয়ার। তোমরা জানো গতিশক্তি ek ইকুয়াল হাফ mv স্কয়ার। তো যেহেতু আমরা ভর m1 ধরেছি, বেগ v1 ধরেছি, তাই আমরা m1 v1 স্কয়ার লিখলাম। তো দেখো, হাফ m1 এর মান কত? 30 ইনটু v কত? v হলো 5, তো স্কয়ার এই স্কয়ার। তো এখানে কত হয়? 15, 15 আর 25, 15 আর 25 গুণ করলে হয় 375 জুল। এটা হলো রহিমের গতিশক্তি। তারপরে করিমের গতিশক্তি, ek2 সমান হাফ m2 v2 স্কয়ার। হাফ m2 এর মান কত? m2 এর মান 20, v2 এর মান কত? v2 এর মান হলো 6 হোল স্কয়ার। তো এখানে কত হয়? 10 আর এখানে 36, 360 জুল। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ রহিমের ছিল গতিশক্তি 375, করিমের 360। তাহলে কম কার? অবশ্যই করিমের। তাহলে তোমরা লিখবা যে করিমের গতিশক্তি কম ছিল। তো এরপরে আজকে দ্বিতীয় প্রশ্নটাই অঙ্ক নাম্বার 1 এর দ্বিতীয় প্রশ্ন। তো দেখো, দ্বিতীয় প্রশ্নটার সমাধান কি হবে? যদি রহিম ও করিমের ভরবেগ সমান হতো তাহলে কার গতিশক্তি অপেক্ষাকৃত বেশি হতো? বিশ্লেষণ করো। তো রহিমের ভরবেগ আর করিমের ভরবেগ সমান হলে, তো এখানে রহিমের ভর দেয়া আছে কত? 30 কেজি। আবার রহিমের বেগ দেয়া আছে কত? v1 5 মিটার পার সেকেন্ড। এই দুটো যদি গুণ করো তাহলে কি পাবো আমরা? ভর আর বেগ গুণ করলে হয় ভরবেগ। তো ভরবেগ এখানে কত হয়? 30 আর 5 গুণ করলে হয় 150। আর করিমের ভর কত ছিল? 20। করিমের বেগ কত ছিল? 6 মিটার পার সেকেন্ড।
তো দেখো এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে 120 হয়। তাহলে এই ভরবেগ আর এই ভরবেগ সমান হয় না। তাহলে এখানে প্রশ্নে বলে দিছে যদি ভরবেগ সমান হতো তাহলে কার গতিশক্তি অপেক্ষাকৃত বেশি হতো। শিক্ষার্থীরা তোমরা এখানে মনে রাখবা, যখন এখানে বলছে যদি রহিম ও করিমের ভরবেগ সমান হতো, এই কথাটা বলার মানেই এখানে দৃশ্যকল্প চেঞ্জ হয়ে গেছে। তার মানে এই বেগ আর এই বেগ এখন আর নেই। এখন তুমি বলতে পারো ভর কি ঠিক থাকবে? অবশ্যই ভর ঠিক থাকবে। একটা মানুষের বা একটা বস্তুর ভর তো চেঞ্জ হতে পারে না, অর্থাৎ বেগ আর এখানে এই বেগটা আর কার্যকর হবে না, এই বেগ আর কার্যকর হবে না। তাহলে তোমরা জানো রহিমের ভর 30 কেজি, করিমের ভর 20 কেজি। তাহলে আমরা ধরে নিলাম যেহেতু দেখো এদের ভরবেগ সমান, তাহলে আমরা ধরে নিলাম রহিম ও করিমের ভরবেগ যেহেতু সমান, তার মানে রহিম ও করিমের ভরবেগ পি, অর্থাৎ রহিম ও করিমের ভরবেগ কত? পি। এখন তোমরা সুবিধার জন্য রহিমের পি অন ধরতে পারো, করিমের পি টু ধরতে পারো, তাহলেও কি পি অন আর পি টু কি পরস্পর সমান হবে। তাহলে তোমরা ধরলা রহিম ও করিমের ভরবেগ সমান, মানে পি, যেহেতু সমান তাই পি। এখন রহিমের গতিশক্তি, রহিমের গতিশক্তি ইকে অন সমান পি স্কয়ার বাই 2m1। এটা আমরা কিভাবে লিখছি? তোমরা জানো যে ভরবেগ আর গতিশক্তির মধ্যে সম্পর্ক হলো পি স্কয়ার বাই 2m। আমরা এটা প্রতিপাদন করে দেখাইছি, তারপর 1 মিনিটে আমি তোমাদের এটা প্রতিপাদন করে দেখাই। ইকে অন ইকুয়াল হাফ এম বি স্কয়ার, এটা আমরা জানি, হাফ এম বি স্কয়ার, এটা আমাদের জানা আছে। তো দেখো আমরা এখানে লিখলাম এম বি স্কয়ার বাই 2, একই কথা। এরপরে আমরা আরেকটু কাজ করি। তো দেখো তো এখানে এম আছে, এখানে আমরা এম স্কয়ার লিখি, এরপরে বি স্কয়ার দেই, আর নিচে 2m লিখি। তার মানে আমরা কি করেছি? উপরে নিচে m দিয়ে গুণ করে দিয়েছি। আচ্ছা, এরপরে দেখো এখানে এম ভি একত্রে লিখে আমি স্কয়ার দিলাম ভাগ 2m। এখন দেখো এইটা হলো ভর আর ভি হলো বেগ। ভর আর বেগের গুণফলকে কি বলে? ভরবেগ। ভরবেগকে যদি পি দিয়ে প্রকাশ করি তাহলে কি পি স্কয়ার ভাগ 2m। তাহলে আমরা কি পেলাম? ইকে সমান কত? পি স্কয়ার বাই 2m। এইভাবে এটা আমি আগেও তোমাদের প্রতিপাদন করে দেখাইছি। তো দেখো তাহলে রহিমের গতিশক্তি পি স্কয়ার বাই 2m দাও সমীকরণ 1। করিমের ইকে 2 সমান কত? পি স্কয়ার বাই 2m2। এখানে দুজনেরই ভরবেগ পি, এ কারণে আমরা পি স্কয়ার দিয়েছি। এখন এটাকে কি করবা? দাও সমীকরণ 2। এখন এই সমীকরণ 1 আর সমীকরণ 2 আমরা যে কোনো একটা সমীকরণকে আর একটা সমীকরণ দিয়ে ভাগ দিয়ে দিই। তাহলে দেখো এখানে আমরা লিখলাম 1 ভাগ 2 করে পাই। তো উপরে হলো ইকে 1 ভাগ ইকে 2 সমান এখানে কত? পি স্কয়ার বাই 2m1, আর এখানে পি স্কয়ার বাই 2m2। তো এরপরে দেখো ইকে 1 ভাগ ইকে 2 সমান দেখো পি স্কয়ার বাই 2m1 ইনটু উপরে যাবে 2m2, নিচে আসবে পি স্কয়ার। পি স্কয়ার কাটা গেল, 2 কাটা গেল। তো এখানে কি রইল? ইকে 1 ইকে 2 সমান উপরে m2 নিচে m1। তো আমরা জানি m2 আর m1 এর মান জানি। তো দেখো ইকে 1 ইকে 2 সমান m2 কত? 20, m1 কত? 3। আচ্ছা, এরপরে দেখো আমাদের আর এগুলো রাখার দরকার নেই। এরপরে
যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হয়, ek1 ek2 সমান, এখানে কাটাকাটি করলে হয় 2/3। তো 2 ek2 ইকুয়াল 3 ek1। এর পরের লাইন দেখো, ek2 সমান 3/2 ek1, তাহলে ek2 সমান 1.5 ek1। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এটা হলো রহিমের গতিশক্তি আর ek2 হলো করিমের গতিশক্তি। তাহলে রহিমের গতিশক্তির 1.5 গুণ হলো করিমের গতিশক্তি, অর্থাৎ রহিমের গতিশক্তি যদি এখানে 100 হয় তাহলে 100 সাথে 1.5 গুণ করলে হবে করিমের কি 150। তাহলে আমরা বলতে পারি করিমের গতিশক্তি এখানে বেশি। দেখো রহিমের গতিশক্তি থেকে 1.5 গুণ বেশি হলো করিমের গতিশক্তি, অর্থাৎ 1.5 গুণ বেশি না, 1.5 গুণ, অর্থাৎ রহিমের গতিশক্তি থেকে করিমের গতিশক্তি কি 1.5 গুণ। তাহলে তার মানে এর মান যদি তুমি 100 বসাও তাহলে এখানে তো ek2 হয় কত, 1.5 × 100, তার মানে কি 150। তাহলে আমরা বলতে পারি করিমের গতিশক্তি বেশি ছিল। তাহলে শিক্ষার্থীরা তোমরা এভাবে অঙ্কটা করবা। এরপরে আমাদের দ্বিতীয় অঙ্ক আজকের, দেখো তোমরা সৃজনশীল অঙ্কটা তোমরা দৃশ্য গল্পটা পড়ো। আমাদের এগুলো দরকার নেই। দেখো 15 কিলোওয়াটের একটি তড়িৎ মোটর 100 কেজি পানি 0.5 মিনিটে 300 মিটার উঁচু ছাদে উঠাতে পারে। মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো। তারপরে কর্মদক্ষতা 75% হলে উল্লেখিত পানি তুলতে মোটরটি কি পরিমাণ শক্তি ব্যয় করবে, গাণিতিক বিশ্লেষণ দাও। শিক্ষার্থীরা কর্মদক্ষতা চেয়েছে, তা তোমরা জানো কর্মদক্ষতা হলো ইটা ইকুয়াল P/P প্রাইম ইনটু 100%। P হলো কার্যকর ক্ষমতা, P প্রাইম হলো প্রদত্ত ক্ষমতা, আর এরপর এটাকে পার্সেন্টেজ করতে হবে। তো এখানে প্রদত্ত ক্ষমতা দেয়া আছে 15 কিলোওয়াট, কিন্তু কার্যকর ক্ষমতা তো নাই। তো কার্যকর ক্ষমতা না থাকলেও কার্যকর ক্ষমতা বের করার জন্য এখানে কিছু পয়েন্ট দেয়া আছে। দেখো কি বলা আছে, এই তড়িৎ মোটরটি 100 কেজি পানি 0.5 মিনিটে 300 মিটার উঁচু ছাদে উঠাতে পারে। তাহলে কার্যকর ক্ষমতা আমরা বের করব P ইকুয়াল W/T। তো দেখো W মানে হলো mg h/T। তো m এর মান কত, 100 কেজি পানি, ইন্টু g এর মান 9.8, ইন্টু h এর মান কত 300, ভাগ t 0.5 মিনিট মানে 30 সেকেন্ড। তাহলে এটা কত হয় 9800 ওয়াট। তো এটাকে যদি আমরা কিলোওয়াটে নেই তাহলে কি 9.8 কিলোওয়াট হবে। তো এখন পি প্রাইমের মান কত দেওয়া আছে, পি প্রাইম 15 কিলোওয়াট সমান 15 ইন্টু 1000 ওয়াট সমান 15000 ওয়াট। তাহলে এটা হলো প্রদত্ত ক্ষমতা, এটা হলো কার্যকর ক্ষমতা। তাহলে এখন কর্মদক্ষতা কত দেখো, তুমি এখানে মান বসাও। পি এর মান 9800, পি প্রাইমের মান 15000 ইন্টু 100%। দেখো কত হয় 9800 ভাগ 15000 ইন্টু 100%, অর্থাৎ 65.33%। এটা হলো কর্মদক্ষতা। তো দ্বিতীয় প্রশ্ন, যদি কর্মদক্ষতা 75% হলে উল্লেখিত পানি তুলতে মোটরটি কি পরিমাণ শক্তি ব্যয় করবে। তো আমরা এই অঙ্কটা করব। দেখো এটা আমরা মুছে দিই। শিক্ষার্থীরা যখন এইমাত্র আমরা কর্মদক্ষতা কিভাবে পেলাম 65.33%,
যখন কর্মদক্ষতা এত তখন কার্যকর ক্ষমতা ৯৮০০ ওয়াট। কিন্তু যখন কর্মদক্ষতা 75% হবে তখন কার্যকর ক্ষমতা অবশ্যই বাড়বে, কারণ কার্যকর ক্ষমতা যদি বৃদ্ধি না পায় তাহলে তো কর্মদক্ষতা 75% হবে না। তো যখন কার্যকর ক্ষমতা ৯৮০০ তখন আমরা দেখলাম কর্মদক্ষতা 65.33%। তাহলে আমরা এখন বের করব কার্যকর ক্ষমতা কত হলে কর্মদক্ষতা এত পার্সেন্ট হবে, সেটা আগে আমাদের বের করতে হবে। তাহলে দেখো কর্মদক্ষতা ইটা এর মান কত? 75%। তাহলে দেখো আমরা জানি ইটা ইকুয়াল P/P প্রাইম ইনটু 100%। তো এখন কর্মদক্ষতা ইটার মান কত? 75% বসাও, এরপরে পি এর মান আমরা বের করব কার্যকর ক্ষমতা, কারণ যখন 75% কর্মদক্ষতা তখন কার্যকর ক্ষমতাটা কত সেটা আমরা বের করব। আর পি প্রাইম এর মান 15000 ইনটু 100%। অনেকে প্রশ্ন করো যে এই 15000 এর কি চেঞ্জ হবে না? দেখো প্রদত্ত ক্ষমতা আমি কিভাবে চেঞ্জ করব? কার্যকর ক্ষমতা বের করতে পারি। ইঞ্জিনের কার্যকর ক্ষমতা মানে কি, যদি এখানে একটা জিনিস বুঝতে পারতেছো যে ইঞ্জিনটা যদি শক্তির অপচয় কম হয় তাহলে তার কার্যকর ক্ষমতা বাড়বে। তো কোনোভাবে যদি আমরা ইঞ্জিনের শক্তির অপচয় কমাতে পারি তাহলেই তো কর্মদক্ষতা 75% বেড়ে গেল হয়ে যাবে। তো কর্মদক্ষতা যখন 75% হবে এবং তখন অপচয়কৃত শক্তির পরিমাণ কম হবে তখনই তো কার্যকর ক্ষমতা বৃদ্ধি পাবে। তো দেখো এখানে 75/100 ইকুয়াল P/15000 ইন্টু 100/100, এটা কাটাকাটি যায়, তো এখানে হয় 0.75। তাহলে P ইকুয়াল টু কত? 15000 ইন্টু 0.75। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কত হয় এখানে 15000 ইন্টু 0.75, 11250 ওয়াট। তো দেখো যখন কর্মদক্ষতা 75% তখন আমরা কার্যকর ক্ষমতা পেলাম 11250 ওয়াট। তো পূর্বে 9800 ওয়াট ক্ষমতা দিয়ে আমরা এই পানি 100 বা 300 মিটার উঁচুতে তুলেছি। এখন কি করব? এই 11500 ওয়াট ক্ষমতা দিয়ে ওই পানি 300 মিটার উঁচুতে তোলা হবে। তাহলে অবশ্যই কি পূর্বে সময় লাগছে 0.5 মিনিট, এখন সময় অবশ্যই কম লাগবে। তাহলে ওই একই পানি তুলতে, একই পানি একই উচ্চতায় তুলতে এখন সময় কত লাগবে? সময় হলো কত? দেখো P ইকুয়াল W/T। তো এখানে T ইকুয়াল W/P, তাহলে W কি? mgh/P। তো দেখো m এর মান কত? 100 ইন্টু g এর মান 9.8 ইন্টু h এর মান 300 ভাগ P এর মান কত? এই P এর মান হলো 11250। তো দেখো তো আমরা T এর মান কত পাই? 100 ইন্টু 9.8 ইন্টু 300 ভাগ 11250। তো কত হয়? 26.133 সেকেন্ড। তোমরা এখানে দেখতে পাচ্ছ পূর্বে এই পানি তুলতে সময় লাগছিল 30 সেকেন্ড অর্থাৎ 0.5 মিনিট, কিন্তু তখন কর্মদক্ষতা ছিল 65.33%। কিন্তু যখন কর্মদক্ষতা 75% তখন কার্যকর ক্ষমতা এত এবং ওই ক্ষমতা দিয়ে ওই পানি তুলতে সময় লাগবে 26.133 সেকেন্ড। তো এখন তাহলে কি বলছে? মোট ব্যয়িত শক্তি। তোমরা এখানে একটা বিষয় বুঝতে পারছো যে এই ইঞ্জিনটা, এই পানি তুলতে এই ইঞ্জিনটি পূর্বে 30 সেকেন্ড চালানো লাগতো, এখন চালানো লাগবে কত? 26.133 সেকেন্ড, অর্থাৎ পূর্বের থেকে এখন কম সময় ধরে চালাতে হবে। তাহলে পূর্বে বেশি সময় চালাইছে, এখন কম সময় চালাইছে, তাহলে এখন কি শক্তি কম ব্যয় হবে। তাহলে মোট ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি E সমান P'T। E সমান P'T কিভাবে আসলো তোমরা তো জানো,
পি ইকুয়াল ডাব্লিউ বাই টি, অর্থাৎ পি প্রাইম ইকুয়াল ডাব্লিউ বাই টি। ডাব্লিউ মানে কি? কাজ, যাহা কাজ তাহাই কি? শক্তি। তাহলে তুমি এখানে এই ই লিখতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি? ই ইকুয়াল পি প্রাইম টি। আবার শিক্ষার্থীরা এখানে অনেকে প্রশ্ন করে যে এখানে পি প্রাইম হলো কেন, পি হলো না কেন? তোমরা মনে রাখবা, পি প্রাইম হলো প্রদত্ত ক্ষমতা, পি হলো কার্যকর ক্ষমতা। এখানে পি কার্যকর ক্ষমতা কত? 11,250 ওয়াট। ওয়াট মানে কি? জুল পার সেকেন্ড। ওয়াট না লিখে আমি লিখতে পারি জুল পার সেকেন্ড। এই কথার অর্থ হলো এই ইঞ্জিনটা প্রতি সেকেন্ডে 11,200 জুল শক্তি কাজে লাগে। আর পি প্রাইমের মান কত? পি প্রাইমের মান হলো 15,000 ওয়াট, মানে হলো 15,000 জুল পার সেকেন্ড। এই কথার অর্থ কি? দেখো, এটা হলো প্রদত্ত ক্ষমতা, এটা কার্যকর ক্ষমতা। এই প্রদত্ত ক্ষমতা 15,000 জুল পার সেকেন্ড। এই কথার অর্থ হলো প্রতি সেকেন্ডে 15,000 জুল শক্তি ব্যয় করে। আর এইটা কি? প্রতি সেকেন্ডে 15,000 জুল শক্তি কাজে লাগে। তাহলে এই 15,000 জুল শক্তি যে ব্যয় করে তার মধ্যে এত হাজার জুল কাজে লাগে, বাকিটা অপচয় হয়ে যায়। এখন শিক্ষার্থীরা, যেটা অপচয় হয় সেটা কি ব্যয় হয় না? অবশ্যই সেটা ব্যয় হয়। তাহলে বলছে কি মোটরটি কি পরিমাণ শক্তি ব্যয় করবে? তাহলে যেটা কাজে লাগছে সেটাও ব্যয় করছে, আর যেটা অপচয় হয়েছে সেটাও ব্যয় করছে। এই জন্য এখানে কি প্রদত্ত ক্ষমতা দিতে হবে। তোমরা এই কথাটা অবশ্যই মনে রাখবা। তাহলে দেখো, প্রদত্ত ক্ষমতা কত? 15,000 ইন্টু 26.133। তাহলে আমরা এটা গুণ করে দেই। 15,000 ইন্টু 26.133। তাহলে এখানে আমরা কত পেলাম? 391,995 এত জুল শক্তি ব্যয় করবে। 391,995। হ্যাঁ শিক্ষার্থীরা, এত জুল শক্তি ইঞ্জিনটি ব্যয় করবে। তো তোমরা আজকে এ পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থেকো, তোমরা সেফে থাকবা। আর যদি তোমাদের বাহিরে বের হতে হয় তোমরা অবশ্যই হ্যান্ড গ্লাভস এবং মাস্ক পরে বের হবা। শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।